অগ্রাধিকার নির্ধারণে অন্তর্বর্তী সরকারের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তারেক রহমানের। বললেন, ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ, উগ্রবাদ। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জুলাই পদযাত্রা শেষে নরসিংদীতে এনসিপির পথসভা। ক্ষমতা এলে চাঁদাবাজি নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার প্রত্যয় নাহিদ ইসলামের। সংসদ নির্বাচনে গাজীপুরে বাড়ছে একটি আসন, কমবে বাগেরহাটে। সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত খসড়া ইসির নীতিগত অনুমোদন। পুঁজিবাজারে আজীবন নিষিদ্ধ করে সালমান রহমানকে 100 কোটি টাকা জরিমানা। ব্যাংক থেকে অর্থ লুটের অভিযোগে সাবেক মন্ত্রী জাবেদ ও নাবিল গ্রুপের বিরুদ্ধে দুদকের মামলা। চাঁদাবাজি মামলায় গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র নেতা রিয়াদের ঢাকার বাসা থেকে 2.25 কোটি টাকার চেক উদ্ধার। রাতারাতি উত্থান আর ধরা পড়ার খবরে হতবাক গ্রামের মানুষ। সংসদে নারী প্রতিনিধিত্ব সহ নানা ইস্যুতে আজ ঐকমত্য কমিশনে চলছে আলোচনা। ডেমোক্রেসি ডায়াসের অনুষ্ঠানে সরকারকে এক্সিট নিয়ে ভাবতে বললেন ডক্টর দেবপ্রিয়। তত্ত্বাবধায়ক বাতিলের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের 7 দিনের রিমান্ড। আবু সাইদ হত্যা মামলায় চার্জ গঠনের আদেশ 6 আগস্ট। প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত। নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন বাসিন্দারা। অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অগ্রাধিকার নির্ধারণে সরকার বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। নারকীয় আশুলিয়া স্মরণে এক অনুষ্ঠানে তারেক রহমান সরকারের ভুল সিদ্ধান্তে উগ্রবাদ ও ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার শঙ্কা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারে অগ্রগতি থাকলেও শেখ হাসিনা ও দোসরদের বিচার দৃশ্যমান নয়। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে জুলাইয়ের সাহসী সন্তানরা, যাদের 5 জন আগেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন, আহত 1 জন তখনও বেঁচে ছিলেন। সেই রক্তমাংসের 6 জনকে কি বর্বরভাবে আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করার চেষ্টা। জুলাইয়ে এমনই ভয়ঙ্কর নির্মমতায় মেতে উঠেছিল পতিত সরকার। মঞ্চে আশুলিয়ার সেই নিষ্ঠুর হত্যাযজ্ঞকে প্রতীকী উপস্থাপন করে ঢাকা জেলা বিএনপি। জুলাই অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদ্রাসা মাঠে নারকীয় আশুলিয়াকে স্মরণ করে সমাবেশের আয়োজন করে বিএনপি, যেখানে হতাহতদের পরিবারের বর্ণনা সৃষ্টি করে আবেগঘন পরিবেশ। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ভারতে বসে বিভিন্ন অডিও বক্তব্যে আবারও বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন শেখ হাসিনা, তাই বিচার বিলম্বের সমালোচনা করেন তিনি। এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কয়েকজন মানুষের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিতে 1.5 দশকের আন্দোলন কিংবা অভ্যুত্থান ঘটেনি। জনগণ রাষ্ট্র ও সংস্কারে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করেছে। জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক,
কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। তারেক রহমান বলেন, জনগণের ক্ষমতায়নের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। বলেন, ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হবার জন্য ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। ক্ষমতা এলে আশুলিয়ায় হতাহতদের স্মরণে স্মারক নির্মাণের আশ্বাস দেন তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করে সম্মান জানানো হয় শহীদ পরিবারগুলোকে। একটি পিকআপ, জ্বলন্ত সেই সব পোড়াদেহ আর আত্মচিৎকার। ঠিক গেল বছরের 5ই আগস্টে যেন স্মরণ করল ঢাকা জেলা বিএনপি, যেখানে 5 আগস্টে সেই আন্দোলনকালীন সময়টায় নৃশংসভাবে, নির্মমভাবে পুলিশের ভ্যানে পুড়িয়ে হত্যা করা হয় 6 জনকে। বিএনপি এই কর্মসূচি থেকে বলছে, গেল 16 বছর ধরে দলটি যে নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছে কিংবা ভয়াবহ দমন পীড়নের মধ্য দিয়ে গিয়েছে, তারই যেন এক ধরনের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল জুলাই অভ্যুত্থানে। সেই গণতন্ত্র, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি আরও একবার পুনর্ব্যক্ত করা হলো জুলাইয়ের অভ্যুত্থানকে স্মরণ করে বিএনপির এই কর্মসূচি থেকেও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, আশুলিয়া, সাভার। এনসিপি আগামীতে ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে নরসিংদীতে পৌরসভা গেট এলাকায় পথসভায় অংশ নেন এনসিপি নেতারা। সেখানে নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। এর আগে বিকেলে জেলখানা মোড় থেকে পদযাত্রা বের হয়। দুপুরে নরসিংদী ক্লাবে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলের শীর্ষ নেতারা, স্বজনদের খোঁজ খবর নেন। নরসিংদীতে কর্মসূচি শেষে এনসিপি জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হয় সাভারের উদ্দেশ্যে, আর সেখানে পদযাত্রা পথসভায় অংশ নেবেন নেতারা। ভূমিদস্যুরা রয়েছে, সন্ত্রাসীরা রয়েছে, চাঁদাবাজ রয়েছে, আমরা তাদেরকে বিতাড়িত করতে চাই। আগামীর সংসদে, আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয় জয়কার হবে। 39টি আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ছোট বড় সংশোধনের প্রস্তাব করেছে কারিগরি কমিটি। আর গাজীপুর জেলায় বাড়ছে 1টি আসন, বাগেরহাটে 1টি কমছে। দুপুরে নির্বাচন ভবনে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিশেষায়িত কারিগরি কমিটি কমিশনের কাছে সুপারিশ জমা দেয়। পরে নীতিগত অনুমোদন দেয় কমিশন। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, 300 আসনে গড়ে 4,20,000 করে ভোটার। সীমানা নির্ধারণ আইন অনুযায়ী বিদ্যমান 300টি সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যা সহ সামগ্রিক বিষয় তুলে ধরে আগের সীমানা যাচাই বাছাই করা হয়েছে। তবে 1টি, 2টি ও 3টি আসন বিশিষ্ট জেলাগুলোকে রাখা হয়নি। সবচেয়ে বেশি ভোটারের জেলা গাজীপুরে 1টি আসন বৃদ্ধি এবং সবচেয়ে কম আসনের জেলা বাগেরহাটের 1টি আসন কমানো হয়েছে। 10 আগস্টের মধ্যে দাবি আপত্তি গ্রহণ করবে কমিশন। এরপর শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। এক আসন বিশিষ্ট জেলা যেটি, সেটিকে ভাঙার আর কোনো সুযোগ নাই। এটাকে 2টা করলে ন্যাশনাল অ্যাভারেজ 4,20,000 চেয়ে অনেক কমে যায়। 2 আসন বিশিষ্ট জেলারও একই অবস্থা, 3 আসন বিশিষ্ট জেলারও একই অবস্থা। যার কারণে 1 আসন বিশিষ্ট জেলা, 2 আসন বিশিষ্ট জেলা এবং 3 আসন বিশিষ্ট জেলা, সেই জেলাগুলোকে ওনারা আসন বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে বিবেচনায় নেননি। চলছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 22তম দিনের আলোচনা, যেখানে এখন পর্যন্ত প্রাধান্য পেয়েছে সংসদে নারী প্রতিনিধিত্ব ও জুলাই সনদের বাস্তবায়ন। বিকেলের বিরতিতে রাজনৈতিক দলের প্রতিনিধিরা নারী আসন বৃদ্ধির ব্যাপারে নিজেদের সম্মতির ব্যাপারে জানান। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার ব্যাপারেও জোর দেন তারা। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ আগামীকালের মধ্যে সব সিদ্ধান্তের ব্যাপারে জানানোর আশাবাদ ব্যক্ত করেন। প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো একটি তালিকা আপনাদের কাছে আজকে বিকেলের মধ্যে আমরা পৌঁছে দেব রাজনৈতিক দলগুলোর কাছে। ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে, এরকম একটি সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি।
অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের এক্সিট পলিসি নিয়ে ভাবনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেছেন, যতটুকু সংস্কার না করলেই নয়, সেটুকুই করে বাকি কাজ সংসদের জন্য রেখে দেওয়া উচিত। এছাড়া অন্যান্য বিশিষ্ট নাগরিকরা সরকারকে সংস্কারের নামে সময় ক্ষেপণ না করার পরামর্শ দেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সংস্কারের অধিকার কেবল নির্বাচিত সরকারের। ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, সংখ্যানুপাতিক নির্বাচন শীর্ষক সেমিনার, যেখানে অংশ নেন শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। এই সরকারের অধীনে নির্বাচনটা কিভাবে নিরপেক্ষ হবে? আলোচনায় গুরুত্ব পায় সরকারের সংস্কার নীতি ও আগামী নির্বাচন। বিশিষ্ট নাগরিকরা মনে করেন, দ্রুত নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। যেটুকু চাপাতে পারবে না অত কিছু মুখে নিও না। সংস্কার চলমান প্রক্রিয়া হিসেবে অনেক সংস্কার অসম্পূর্ণ থাকবে, অনেক সরকার পরের সরকার করবে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে। যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। বিএনপির এখন উচিত হবে যে দাবি দেওয়া যে ডিসেম্বর থেকে যাবে, ফেব্রুয়ারিতে গেছিলাম, ডিসেম্বর থেকে অক্টোবরে আসলাম, অক্টোবরে নির্বাচন দিতে হবে। সম্প্রতি 3 দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, যেখানে 5 আগস্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আসবে বলে কয়েকটি দল দাবি করলেও সরকারের তরফ থেকে অস্বীকার করা হয়। সেই ঘটনার ব্যাখ্যা দিয়ে নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, ঘোষণা না এলে কর্মসূচি দেয়ার। যে তারিখটা প্রধান উপদেষ্টা আমাদেরকে দিয়েছিলেন, পরিষ্কার সামনে বসে, তারপর থেকে তার লোকজন যেটা নিয়ে একটা ধান্দাবাজি শুরু করেছে। অগস্টের 5 তারিখের ভিতরে যদি পরিষ্কার তারিখটা না দেন, তাহলে নির্বাচনের জন্য আমাদের শক্ত প্রোগ্রামস নিতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচনের এই রিসার্চ কোন দেশে কি হলো, আমার কাছে বিং আ পলিটিশিয়ান এটা একদমই ম্যাটেরিয়াল, বিকজ এটা এই সরকারের চিন্তা করার জায়গাই না। আগামীতে কোনো ডেমোক্রেটিক সরকার যদি এই দেশে আসে, তারা চিন্তা করতে পারে যে এই ধরনের ম্যাসিভ চেঞ্জ তারা করবে কি করবে না। পরে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকুই সংস্কার করতে হবে। এই দেশের সংস্কার করার যে আসল অধিকার, সেটা কিন্তু একটা নির্বাচিত সরকারেরই আছে। একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে যেটা আছে, এটা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এসেছে। সেমিনারে বেশিরভাগ বক্তা সরকার ও সরকার প্রধানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। আমরা ঐক্যমতে আসতে পারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। চার্টার বা জাতীয় সনদ তৈরি করা। পুঁজিবাজারে বন্ড ইস্যুতে প্রতারণা এবং জালিয়াতির দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে 100 কোটি এবং ছেলে শায়ান এফ রহমানকে 50 কোটি টাকা জরিমানা করেছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। একই সাথে তাদেরকে পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কমিশন সভায় সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতকেও আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়। শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ইস্যুতে বড় ধরনের অনিয়ম, জালিয়াতি এবং প্রতারণার প্রমাণ পেয়েছে পুঁজিবাজার অনুসন্ধান এবং তদন্ত কমিটি। কোম্পানি নিবন্ধনের কিছুদিনের মধ্যেই বন্ড ইস্যুর আবেদন করে শ্রীপুর টাউনশিপ। 2023 সালের জুনে 1500 কোটি টাকা অভিহিত মূল্যে এবং 1000 কোটি টাকা ইস্যু মূল্যে এই বন্ডের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা। বন্ডটি শ্রীপুর টাউনশিপ ইস্যু করলেও আইএফআইসি আমার বন্ড নামে বিজ্ঞাপন প্রচার করা হয়। এর মাধ্যমে ধোঁকা দেওয়া হয়েছে বিনিয়োগকারীদের, যা বড় ধরনের প্রতারণা বলে মনে করে বিএসইসি। এ কারণে এর সাথে সম্পৃক্ত সালমান এফ রহমান, ছেলে শায়ান এফ রহমান সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কমিশন সভায়। এই যে প্রচার আইএফআইসি আমার বন্ড, এটা বিনিয়োগকারীদেরকে প্রতারিত করেছে। এই প্রচারণায় যারা প্রভাবিত করেছে তাদের বিরুদ্ধে এটা ব্যবস্থা নেওয়া হয়েছে। এফআইসি ব্যাংক পিএলসি এর তৎকালীন চেয়ারম্যান মিস্টার সালমান ফজলুর রহমানকে
100 কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা এবং পুঁজিবাজার আজীবন অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ডের বিষয়ে আরও তদন্ত করার কথা জানিয়েছে বিএসইসি। আইন লঙ্ঘনের প্রমাণ পেলে কোম্পানি এবং জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যে বন্ড ইস্যু হলো, টাকা নিল, কোথায় ব্যবহার করছে, প্রজেক্ট ইত্যাদি, এর সাথে আমার ট্রাস্টি আলাদা কার কি ভূমিকা ছিল, সেগুলো কিন্তু আরও তদন্ত হবে, সেইগুলোর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। বেক্সিমকোর ৩,০০০ কোটি টাকার গ্রিন সুকুক বন্ডের অনুমোদনের ক্ষেত্রেও ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। বন্ড অনুমোদনে ক্ষমতার অপব্যবহার করাই বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলামকে পুঁজিবাজারে আজীবনের জন্য এবং কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদকে 5 বছরের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সুকুকের বিষয়েও শুধুমাত্র একটা অংশ এখানে এসছে যে এটা অনুমোদন প্রক্রিয়ায় যে অনিয়ম ছিল সেই সংক্রান্ত সিদ্ধান্তটা হয়েছে। বিএসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম পুঁজিবাজার আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা এবং তৎকালীন কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ 5 বছরের জন্য পুঁজিবাজার অবাঞ্ছিত ঘোষণা করা। বেক্সিমকোর গ্রিন সুকুক বন্ডের বিষয়ে বিস্তারিত তদন্তের সিদ্ধান্ত হয়েছে কমিশন সভায়। অনিয়ম এবং আইন লঙ্ঘনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ইসলামী ব্যাংকের 950 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাবিল গ্রুপের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে। এদিকে ইউসিবি ব্যাংকের 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বাংলাদেশের ভোগ্যপণ্যের অন্যতম ব্যবসায়ী নাবিল গ্রুপ রাজশাহী কেন্দ্রিক ব্যবসা হলেও ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের ঘনিষ্ঠতার সুবাদে পতিত আওয়ামী লীগ আমলে আলোচনায় আসে গ্রুপটি। সে সময় ইসলামী ব্যাংক থেকে প্রায় 7,000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। নামে বেনামে ঋণ নেয় 13,500 কোটি টাকা। এরপরও ছিল ধরাছোঁয়ার বাহিরে। তবে শেখ হাসিনার পতনের পর গ্রুপটি ঋণ জালিয়াতির অনুসন্ধানে টাস্কফোর্স গঠন করে দুদক। এ সংক্রান্ত তদন্ত টিমের অনুসন্ধানে উঠে আসে এস আলমের দখল করা ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা। দুদক বলছে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নেওয়ার অভিযোগে নাবিল গ্রুপের বিরুদ্ধে প্রথম দফায় 950 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব আমিনুল ইসলাম ওরফে স্বপনের সম্পর্কীয় মামা এবং তার কর্মচারী, এই কর্মচারীদের নামে মার্কেট মাস্টার অ্যানালাইজার নামেও ভুয়া প্রতিষ্ঠান খুলে এবং এই প্রতিষ্ঠানের অনুকূলে ক্রয় বিক্রয় দেখিয়ে 950 কোটি টাকা ঋণ ব্যাংক থেকে অনুমোদন করিয়ে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রমাণিত হয়েছে। অন্যদিকে ইউসিবি ব্যাংক থেকে কাগজে প্রতিষ্ঠানের নামে 15 কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 28 জনের বিরুদ্ধে। কর্মচারীকে মালিক সাজিয়ে হস্তান্তর করা হয় এই টাকা। আরামিড সিমেন্ট ও আরামিড থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ব্যাংক হিসাবে ঋণের অর্থ আনয়নপূর্বক মানি লন্ডারিং অপরাধ সংগঠনের অপরাধে জনাব সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমিলা জামান সহ মোট 28 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজের বিরুদ্ধে মামলা হয়েছে 2.25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে। সম্পদের হিসাব চাওয়া হয়েছে তার পরিবারের সদস্যদেরও। এছাড়া রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নারায়ণগঞ্জের 2,500-এর ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়াকে। তার বিরুদ্ধে 14,000 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এলাকাবাসী টাকা তুলে আব্দুর রাজ্জাক রিয়াদকে নোয়াখালী থেকে ঢাকায় পাঠিয়েছিল উচ্চশিক্ষার জন্য। হতদরিদ্র বাবা মা আগের মতোই আছে, কিন্তু রাতারাতি বদলে গেছে রিয়াদের জীবন। অভাব অনটনের সংসারে হঠাৎ অতি সচ্ছলতা। 1 বছরে টিনের ঘরের জায়গায় উঠেছে পাকা দালান। গুলশানের চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর মঙ্গলবার রাতে রিয়াদের ঢাকার বাসা থেকে পুলিশ উদ্ধার করেছে 2,25,00,000 টাকার চেক। চাঁদাবাজির ঘটনায় আর কে জড়িত ছিল সে বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।
গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগ ওঠে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর বিরুদ্ধে। শাম্মী আহমেদের স্বামীর কাছে ৫০ লক্ষ টাকা চাঁদার দাবি ও ১০ লাখ টাকা আদায়ের অভিযোগ আনা হয় দুজনের বিরুদ্ধে। দ্বিতীয় দফায় স্বর্ণালঙ্কার দাবি করলে আইনের আশ্রয় নেয় শাম্মীর পরিবার। ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ এবং সংগঠনটির আরও ৪ সদস্যকে। ৫ আগস্টের পর থেকেই রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল প্রায় নিয়মিত। বছর না ঘুরতেই নোয়াখালীর গ্রামের বাড়িতে টিনের ঘর ভেঙে তোলা হয় পাকা দালান। ব্যাপক পরিবর্তন আসে চলাফেরা আর আচরণে। রাতারাতি এমন উত্থানে হতবাক তার এলাকার লোকজন। গত ৮-৯ মাসের ভিতরে সে যেমন আলাউদ্দিনের চেরাগের মতো সে ফুরফুর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঘর দরজা করছে, জায়গা জমি করতেছে, ব্যাংক বিলিজ আসছে। সে কোথায় হয়েছে সেটা আমরা জানি না। এবং আমাদের যে গর্বের বিষয়টা ছিল তারে নিয়ে সে তো আমাদের এই গর্বটারে বিলীন করে দিচ্ছে। তো সে ছেলেটি মেধাবী ছিল এবং এলাকা বিত্তবানদের সহযোগিতা সে পড়াশোনা করেছে, দারিদ্র পরিবার থেকে সে বেড়ে ওঠা। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে আমরা এলাকাবাসী এটা মোটেই কাম্য নয় এবং বোধগম্য নয়। ছেলেটা যেভাবে মনে মনে পড়াশোনা করতো সবাই হয়তো ৫০০-১০০০ খুঁজে বিচারি দিত, এরকম অবস্থায় মনে করেন তার পড়ালেখা করাইতো। তাদের আমর কিছুই ছিল না, ঠিক আছে। এখন মনে হয় ৫ আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে, সে এখন সমন্বয় হয়েছে। বুধবার সকালে পুলিশের ব্রিফিংয়ে উঠে আসে রিয়াদের চাঁদাবাজির বিষয়টি। রিয়াদের ঢাকার বাসা থেকে চেক উদ্ধারের খবর জানায় পুলিশ। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় ৫ জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আগেই যদি ইনফর্ম করতে হয় তো পরবর্তী অপরাধগুলো ঠেকানো যেত। এই চাঁদাবাজিতে রিয়াদ ছাড়া আর কে কে জড়িত তা জানতে কাজ চলছে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। আসলে এখানে যারা জড়িত ছিল আমি এটা মনে করি কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা। আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। এই ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা হয়েছে। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশ দেখছেন। একটা বিরতিতে যাচ্ছি, একটু পরে ফিরছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় দেয়া ও জাল রায় তৈরির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাহবাগ থানায় দায়ের এই মামলায় বুধবার এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শুনানিতে খায়রুল হকের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে বেআইনিভাবে রায় দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় খায়রুল হককে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাবেক প্রধান বিচারপতির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে আসামির পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। ওনার এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে আজকে বাংলাদেশে ১৫ বছর স্বৈরাচার শেখ হাসিনার উদ্ভব হয়েছিল। শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার জন্য উনি দায়ী ছিলেন। কার পারপাস সার্ভ করার জন্য বিজ্ঞ এই প্রধান বিচারপতি রায় দিয়েছিলেন। এটা আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এটা উদ্ঘাটন করার জন্য 10 দিনের আয়ুষ সাহেবের প্রার্থিত মতে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। আপিল বিভাগে থাকাকালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণার রায় দিয়েছিলেন খায়রুল হক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির অভিযোগ গঠনের আদেশ ৬ আগস্ট সকালে মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে মঙ্গলবার বেরবির সাবেক প্রক্টরের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল গনি টিটু। এই মামলায় অব্যাহতির আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। এদিন ট্রাইব্যুনালে আসামি পক্ষের শুনানির বিপরীতে বক্তব্য তুলে ধরেন প্রসিকিউশন। তবে গণমাধ্যমকে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের কাছে। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, মূল ঘটনা আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট। দু সালের নির্বাচনে রাতেই ব্যালট বাক্স ভরে রাখার আইডিয়া ছিল তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির। সরকারের পক্ষ থেকে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয় এমন তথ্য উঠে এসেছে সাবেক আইজিপি ও সাবেক র্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে। আরও উঠে আসে গুম, নির্যাতন, ক্রসফায়ারের মতো গুরুত্বপূর্ণ নির্দেশ আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীও। আর এসব বাস্তবায়নে কাজ করত বিভিন্ন বাহিনীর গোয়েন্দা সংস্থা। গত মার্চে সিএমএম আদালতে দেয়া এক জবানবন্দিতে এসব তথ্য জানান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বলেন, দীর্ঘদিন গুম থাকা ব্যারিস্টার আরমানকে রাখা হয় র্যাবের টিএফআই সেলে। আর এসব বিষয়ে তাকে পরে জানায় সাবেক আইজিপি বেনজির আহমেদ। তাকে সব জেনে কোনো ব্যবস্থা নিতেও পারেননি বলে জানান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ডিসেম্বরের আগে নির্বাচন হলে অংশগ্রহণ করবেন খালেদা জিয়া, এমনটা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলের একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। বলেন, লন্ডনে তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যৌথ বিবৃতিতে আস্থা রাখছে বিএনপি। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে। আরও বলেন, দেশের বর্তমান অবস্থা বিবেচনায় ফেব্রুয়ারির আগেই নির্বাচন হয়ে যেতে পারে। যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয়, আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে। নারায়ণগঞ্জের ২৫০০-এ বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দলেরই কর্মী দোকান মালিক জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নেতাকর্মীদের বিরুদ্ধে। সকালে মোহাম্মদপুরের শালমদি বাজারে এই ঘটনা। নিহতের ছেলে রাসেল জানিয়েছে, নিহত জাহাঙ্গীর ভূঁইয়া নিজেও একজন বিএনপি কর্মী। ৫ আগস্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য তার কাছ থেকে ২টি দোকান ভাড়া নেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোতা মেম্বার। কিন্তু গত ১০ মাস ধরে জাহাঙ্গীরকে কোনো ভাড়া তিনি দেননি। আজ আবারও ভাড়া চাইতে গেলেই কথা কাটাকাটি হয় তোতা মেম্বারের সাথে। এরই জেরে তোতা মেম্বারের ছেলে, ভাতিজা সহ ১০ থেকে ১২ জন মিলে জাহাঙ্গীরকে মারধর করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তোতা মেম্বারের 2 ছেলে, একজন হচ্ছে খোকন আর একজন হচ্ছে রাসেল। আরো হয়তো এদের ছেলে পেলে ছিল। গতকাল নাকি এই ঘরে এটা বন্ধ করতে গেছে, ভাড়া বন্ধ আমরা ঘরটায় আছে। আমরা গরিব মানুষ, আমরা ভাড়া দিবি, আমরা ভাড়া দেশ আমরা ঘরটায় আছে। এটাকে নাকি সাদা হারাইতেছিল, ঠিক সেই মুহূর্তে তারা ঘরের ভিতরে নিয়ে হত্যা করছে। একটা অভিযোগ ইতিমধ্যে আমাদের আড়াইহাজার থানায় দেওয়া হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি। শান্তিপূর্ণভাবে ইজতেমা আয়োজনে তাবলিগের 2 গ্রুপের দ্বন্দ্ব বিবাদ মেটানোর উদ্যোগ নিয়েছে সরকার। আর সেই লক্ষ্যে 2 গ্রুপের প্রতিনিধি নিয়ে 7 সদস্যের কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। তবে কমিটি হলেও 2 গ্রুপই আলাদা আলাদাভাবে ইজতেমা করতে পারে বলে ধারণা দিয়েছেন জুবায়েরপন্থীদের মাওলানা মামুনুল হক। অন্যদিকে সাদপন্থীরা কাকরাইল মসজিদ ও টঙ্গী মাঠে তাদের দীর্ঘদিনের অধিকার ফিরে পেতে চান। তাবলিগ জামাতের উদ্যোগে বিশ্ব ইজতেমার আয়োজন 60-এর দশকের মাঝামাঝি থেকে বিপুল সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণের সুবিধা বিবেচনা করে 2011 সাল থেকে 2 পর্বে শুরু হয় ইজতেমা। তবে 2017 সালে তাবলিগ জামাতে বিভক্তি আসে। মাওলানা সাদ ও জুবায়ের অনুসারীরা 2 গ্রুপে বিভক্ত হয়ে পড়েন। এমন বিরোধের জেরে গত বছর 2 পক্ষের সংঘর্ষ সহিংসতায় 4 জনের মৃত্যু হয়েছে। সামনের ইজতেমা ঘিরে এমন বিভক্তি দ্বন্দ্ব চায় না সরকার। এজন্য 2 গ্রুপের প্রতিনিধিদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেছেন ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টা। এতে 2 গ্রুপের সদস্যসহ স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে 7 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। ধর্ম উপদেষ্টা জানান, টঙ্গীর ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদ ঘিরে 2 গ্রুপের বিরোধ নিয়ে আলোচনা হবে কমিটিতে। গত বছর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এইরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয় এ ব্যাপারে আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি। কাকরাইল মসজিদ, টঙ্গী মাঠ, এটা নিয়ে তো মূল বিরোধ, এগুলো ওই কমিটির সাথে ওনারা বসে আলাপ করবেন। দুই গ্রুপ নিয়ে সমঝোতার এই উদ্যোগে সামনে কি এককভাবে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমন প্রশ্নে সরকার ও তাবলিগের দুই পক্ষ আগের অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। ইজতেমা একটা হবে কি হবে না এই জাতীয় বিষয় আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো যার যার কাজ শেষে করবে, তবে সেই কাজটা যেন শান্তিপূর্ণভাবে হয়। একসাথে করবে কে না সেপারেট করবে, এগুলো আলাপ আলোচনা সাপেক্ষে হবে। সাদ অনুসারীরা আশা করেন নতুন করে আলোচনার মাধ্যমে টঙ্গীর ইজতেমা মাঠ ও কাকরাইল মসজিদে তাদের অধিকার ফিরে পাবেন। অবৈধভাবে আমাদেরকে কাকরাইল থেকে সরাই দেওয়া হয়েছে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্ডারের মাধ্যমে, এবং টঙ্গী থেকে সামনে আমাদের ইজতেমা জোর, এগুলো আমরা আগের মতো করতে চাই। প্রকৃত রাইটস আমাদের, আমরা হলো মূল ধারা। তবলিগের যত সমস্যা আছে, কাকরাইল মসজিদ, টঙ্গী বিশ্ব ইজতেমা, এছাড়া আমাদেরকে বিভিন্ন সময় মসজিদ থেকে বের করে দেওয়া আপনারাও দেখেছেন, যেটা আল্লাহর ঘর, যেখানে কাউকে বের করে দেওয়া উচিত নয়, তারপরেও করা হয়। বিভিন্ন রকম সমস্যা আছে, সমস্ত সমস্যা নিয়ে ওনারা আলোচনা করবেন। তারা চান অরাজনৈতিক তাবলিগ জামাতকে আর যেন কেউ রাজনৈতিকভাবে ব্যবহার না করে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সিলেটে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলার রায়ে ৮ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 7 জনকে যাবজ্জীবন সহ অন্য 17 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষ, তবে ন্যায় বিচার পাননি বলেছেন আসামি পক্ষ। 2021 সালের 1 মে সিলেটের বিশ্বনাথ চৈতন্যনগর গ্রামে রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেই রাস্তার জন্য জোর করে কৃষি জমির মাটি নেওয়ার প্রতিবাদ জানালে গুলি চালায় প্রবাসী সাইফুল ও তার বাহিনী। গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারায় 10ম শ্রেণীর শিক্ষার্থী সুমেল। এই ঘটনার পর সুমেলের মরদেহ নিয়ে থানায় বিক্ষোভ করে এলাকাবাসী। দাবি উঠে সাইফুল সহ আসামিদের ফাঁসির। আদালতের রায়ের মাধ্যমে এলাকাবাসীর দাবি পূরণ হয়েছে। সাইফুল সহ 8 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। বাকি 24 জনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। আজকের এই মামলায় মাননীয় আদালত 8 জনকে ফাঁসিতে ঝুলিয়ে সাজা প্রদান করেছেন এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং আরো অন্যান্য আসামিদেরকে 2 বছর 3 বছর করে সাজা দিয়েছেন। মোট 32 জন আসামিকে সাজা দিয়েছেন। রায়ের সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী নিহত সুমেলের চাচা। আজকের যে রায়টা আমরা তৃতীয় আদালতের ম্যাজিস্ট্রেট জজ সাহেব করেছেন, আমরা ওনার কৃতজ্ঞতা জানাই যে উনি সুন্দর একটি রায় দিয়েছেন এবং আমরা রায় সুফে সন্তুষ্টজনক আছি। তবে এই রায়ে ন্যায় বিচার হয়নি বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। এটা কি করে হয়? এটা কোনো জাজমেন্ট হইল? এই রায় আমাদের বিবেচনায় এত ওয়ার্ড একটা জাজমেন্ট, যাকে মিসক্যারেজ অফ জাস্টিস তাকে বলা। আমাদের বিবেচনায় এটা একটা চরম অবিচার। ঘটনার পর 32 জনের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে 32 জনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে 1 আসামি পলাতক রয়েছে। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। আবারও বিরতিতে যাচ্ছে, একটু পরেই ফিরছি। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, জাপান সহ প্রশান্ত মহাসাগরীয় দেশ এবং বুধবার 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা উপদ্বীপ কেঁপে ওঠে। এরপরে রাশিয়া জাপানে আঘাত হানে সুনামি। দানবীয় ঢেউয়ের তাণ্ডবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র, তাইওয়ান, মেক্সিকো, পেরু সহ বেশ কিছু জায়গায় নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের। কতটা বিপুল শক্তি নিয়ে আঘাত হানে ভূমিকম্প, এই দৃশ্যেই তা স্পষ্ট। বিশাল পাহাড়ের অংশ ধসে পড়তে দেখা যায় রাশিয়ার কামচাটকায়। বুধবার স্থানীয় সময় সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে 12 মাইল গভীরে অনুভূত হয় ভূমিকম্পটি। এরপরই আঘাত হানে সুনামি। উপদ্বীপটির বিভিন্ন অংশে আছড়ে পড়ে 13 ফুট পর্যন্ত উচ্চতার দানবীয় ঢেউ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় স্কুল সহ বিভিন্ন স্থাপনা। পরিস্থিতি বিবেচনায় দ্রুত বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে মস্কো প্রশাসন।
প্রথমেই সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এখন কোনোভাবেই সমুদ্র সৈকতে যাওয়া যাবে না। খুব দ্রুত অস্থায়ী শেল্টার নির্মাণ সম্পন্ন হবে। আমাদের জরুরি বিভাগের সদস্যরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়ায় ভূমিকম্পের জেরে সুনামি আঘাত এনেছে জাপানেও। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে জাপানের পূর্ব এবং উত্তর পূর্ব উপকূলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। হোক্কাইডো দ্বীপসহ সমুদ্র তীরবর্তী বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ এড়াতে জাপানের ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে কর্মীদের। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, মেক্সিকো, পেরু সহ বেশ কিছু জায়গায়। বিশেষ করে হাওয়াই এবং গুয়াম দ্বীপে জারি করা হয়েছে অ্যালার্ট। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সুনামি সতর্কতা জারির পাশাপাশি প্রাণহানি এড়াতে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে। 2004 সালে ভয়াবহ সুনামির তাণ্ডবে প্রাণ যায় 2.5 লাখের বেশি মানুষের। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। এ ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ।